এই জায়গায় পৌঁছে আপনি একটা আলাদা ধরনের আওয়াজ শুনতে পাবেন। হয়তো এই ট্রেনটা আপনার সাথেই চলতে চলতে দেখা দেবে পাহাড়ের বাঁকা রাস্তা ধরে। পাহাড়ের মাঝে হঠাৎ চোখের সামনে ভেসে উঠবে বরফে ঢাকা হিমালয়ের সবচেয়ে সুন্দর রূপ, কাঞ্চনজঙ্ঘা। আর যদি তার সাথে চা বাগানের গন্ধ আর ঠান্ডা হাওয়া মনকে ছুঁয়ে যায়, তাহলে বুঝেই যাবেন আপনি পৌঁছে গেছেন ওয়েস্ট বেঙ্গলের গর্ব দার্জিলিংয়ে। সমুদ্র পথের থেকে প্রায় ৬,৭০০ ফিট উচ্চতায় অবস্থিত এই দার্জিলিং পাহাড়, মেঘ আর চা বাগানের মাঝে একটা স্বপ্নের শহর বলতে পারেন। আর ভাবুন তো, এত উঁচু পাহাড়ি রাস্তার মধ্যে দিয়ে আজও ধীরে ধীরে চলছে ১৪০ বছরের পুরনো সেই স্টিম ইঞ্জিন টয় ট্রেন। ১৮৮১ সালে শুরু হওয়া এই দার্জিলিং হিমালয়ান রেলওয়ে শুধু একটা ট্রেন নয়, এটা পুরো পাহাড়ের ইমোশন। মেঘের মাঝ দিয়ে যখন টয় ট্রেনটা হুইসেল দিতে দিতে এগিয়ে চলে, তখন মনে হয় যেন পুরো দার্জিলিংটা একটা জীবন্ত গল্প হয়ে উঠেছে। আর এই জার্নিটাতেই আছে ঘুম স্টেশন, ভারতের সবচেয়ে উঁচু রেলওয়ে স্টেশন, প্রায় ৭,৪০০ ফিট উচ্চতায় অবস্থিত। আর সেই জীবন্ত ইতিহাসের অনুভব নিতেই আমি পৌঁছে গেছি ঘুম স্টেশনে। ঘুম স্টেশন পৌঁছে গেছি। এই ২ ফুটের ট্র্যাকে কিভাবে যে ট্রেন যায়, এটা কিন্তু একটা অবিশ্বাস্য ব্যাপার। দার্জিলিং হিমালয়ান রেলওয়ে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ এরিয়ার মধ্যে পড়ে। এখন আমি আছি ঘুম স্টেশনে, দার্জিলিং হিমালয়ান রেলওয়ের সবচেয়ে আইকনিক জায়গাগুলোর মধ্যে একটা। আর এখানেই টয় ট্রেনের ইঞ্জিনটা দিক পরিবর্তন করবে। পাহাড়ের এই ছোট্ট স্টেশনটা দেখতে হয়তো সাধারণ, কিন্তু প্রতিদিন এই জায়গা থেকেই টয় ট্রেন নিয়ে চলে একটা পুরনো ইতিহাস। স্টিম ইঞ্জিন এর সেই আওয়াজ, ঠান্ডা হাওয়া আর চারিদিকে মেঘ, পুরো পরিবেশটাই অন্যরকম একটা ফিল দেয়। তবে এই প্রশ্নটা আসতেই পারে, এত বছরের পুরনো এই স্টিম ইঞ্জিনগুলোর কাজ হয় কোথায়? इसका काम कहाँ पे होता है अगर कुछ प्रॉब्लम हो जाए तब? टेक्नीशियन है वही रिपेयर करता है। टेक्नीशियन क्या यहीं पे काम होता है या सिंदरिया में काम होता है? फैन होता है ना, अच्छा। वो अच्छा रनिंग मेंटेनेंस यहीं पे होता है। अच्छा अच्छा, यहाँ पे कोयला डाला जाता है। हाँ, सीम को क्रिएट होने में कितना टाइम लगता है मैक्सिमम? 5 घंटे। 5 आवर्स? इतना टाइम लगता है? ये ठंडा है ना, वाटर ठंडा होता है। अच्छा। नीचे 3.5 घंटा। তবে ভাবতেই অবাক লাগে কিভাবে এত বড় একটা ট্রেন পাহাড়ের মাঝে বাড়িঘর আর দোকানের একদম পাশ দিয়ে চলতে পারে। কখনো মনে হয় ট্রেনটা যেন আমার হাতের কাছতেই চলে যাচ্ছে। আর এই পাহাড়ি রাস্তায় এটা মোটেও সহজ কাজ নয়। এই কঠিন পাহাড়ি রাস্তার জন্যই তৈরি করা হয়েছিল বাতাসি আলু। কারণ এত খাড়া রাস্তায় ট্রেনকে সরাসরি নিচে নামানো পসিবল ছিল না, তাই ইঞ্জিনিয়াররা এমন একটা গোল লুপ তৈরি করেন যেখানে ট্রেনটা পুরো একটা চক্কর কেটে আস্তে আস্তে উচ্চতা কমিয়ে নিচে নেমে যায় দার্জিলিংয়ের দিকে।
আজও যখন টয় ট্রেনটা বাতাসিয়ার লুপের মধ্যে দিয়ে হুইসেল দিতে দিতে ঘুরে যায়, তখন সত্যি মনে হয় এটা শুধু একটা ট্রেন জার্নি নয়, পুরো দার্জিলিংয়ের একটা ইমোশন। দার্জিলিংকে শুধু পাহাড় আর টয় ট্রেন দিয়ে চেনা যায় না। এই শহরের আসল পরিচয় লুকিয়ে আছে এখানকার মানুষের মধ্যে। তাই বাতাসিয়া লুপের সেই পাহাড়ি জার্নির পর আমি চলে এসেছি লামা রোডের গোর্খাহাটে। এখানে এসে মনে হয় পুরো পাহাড়টা যেন এক জায়গায় এসে মিলে গেছে। কেউ নেপালি, কেউ বাঙালি, কেউ টিবেটান, আবার কেউ হিন্দু, কেউ বুদ্ধিস্ট, কেউ খ্রিস্টান। কিন্তু এত ভিন্ন মানুষ, ভিন্ন ভাষা আর ভিন্ন ধর্মের মধ্যেও এখানকার মানুষের হাসি আর ব্যবহার একটা জিনিসে মিলে যায়, ভালোবাসায়। ছোট ছোট দোকান, হাতের তৈরি জিনিস, পাহাড়ি খাবার আর চারিদিকে মানুষের কোলাহল। সব মিলে গোর্খাহাটকে শুধু একটা মার্কেট নয়, দার্জিলিংয়ের কালচারের একটা জীবন্ত ছবি বলে মনে হয়। পাহাড় হয়তো মানুষকে আলাদা আলাদা জায়গায় থাকতে শিখিয়েছে, কিন্তু এখানে এসে বোঝা যায় মন থেকে সবাই একসাথেই যুক্ত। এখান থেকে আমি বেরিয়ে গিয়েছিলাম সান্দাকফু পথে, একটা ইচ্ছে নিয়ে কাঞ্চনজঙ্ঘাকে আরও একটু কাছ থেকে দেখার। দার্জিলিংয়ের আকাশে যাকে দূর থেকে দেখা যায়, তাকে যখন ধীরে ধীরে চোখের সামনে বড় হয়ে উঠতে দেখি, তখন সেই অনুভূতিটা ভাষায় প্রকাশ করা সত্যিই কঠিন। সান্দাকফুর সেই যাত্রার গল্প আপনাদের সঙ্গে আগেই ভাগ করে নিয়েছি, তবে দার্জিলিংয়ের এই সফর আমাকে আবার মনে করিয়ে দিল পাহাড়ের প্রতি ভালোবাসার কোনো শেষ নেই।